আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে আজাদ সার্টিফিকেটের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আগের ধারাবাহিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের জন্য আমি নিয়েছি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকের পর্ব আপনাদের জন্য থাকছে তিনটা টপিক: মৌলিক অর্থনৈতিক সমস্যা, উৎপাদন সম্ভাবনা রেখা এবং সম উৎপাদন রেখা। আমরা ইনশাল্লাহ আজকে ধারাবাহিকভাবে আজকের এই আলোচনাটি সম্পন্ন করব। সবাই কানেক্টেড থাকুন এবং সবাই ভালোভাবে মনোযোগ দিবেন। তো চলেন, আমরা যদি মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলে, আমাদের টপিকটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা বা মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কী কী। তো এই টপিকে আমরা দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা কাকে বলে, দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক সমস্যা কয়টি ও কে কী। তো এই আলোচনাটি বোঝার জন্য প্রিয় শিক্ষার্থীরা আমাদের যেটা করতে হবে, আমাদের এই জায়গায় যেতে হবে যে অর্থনৈতিক সমস্যা কাকে বলে। এটা বোঝার জন্য আমাদের যেটা বুঝতে হবে, আগেই অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় কোথা থেকে। আমরা যদি অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় কোথা থেকে এটা জানি, তাহলে অর্থনৈতিক সমস্যা কাকে বলে বা মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলে এটা বুঝতে পারবো। তো যারা আমার গত ক্লাসটা দেখেছেন, পার্ট 1টা দেখেছেন, সেই পার্ট 1-এ আমরা দেখেছি মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় কোথা থেকে, যেটা আমি আপনাদের জন্য আজকে লিখে রেখেছি একটু। এই অসীম অভাব এবং সীমিত সম্পদ, এখান থেকে আমরা বলেছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয়েছে এই জায়গা থেকে। অসীম অভাবকে আমাদের সীমিত সম্পদ দিয়ে মোকাবেলা করতে হয়, এখান থেকে মূলত আমাদের অর্থনৈতিক সমস্যার উদ্ভব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসটা অর্থনৈতিক সমস্যা কাকে বলে এটা বোঝার জন্য এই বিষয়টা প্রয়োজন, আমি সেজন্য আপনাদেরকে একটা রিমাইন্ড করে দিলাম। তো আসেন, অর্থনৈতিক সমস্যা কাকে বলে। আসলে অর্থনৈতিক সমস্যা হচ্ছে ঠিক এই জিনিসটাই, এই যে আমাদের অসীম অভাব পূরণের জন্য, আমরা যে অসীম অভাব পূরণের জন্য সীমিত সম্পদের যে আমাদের নিয়োগ করতে হয়, ব্যবহার করতে হয়, এই নিয়োগ করা বা ব্যবহার করাকেই মূলত বলা হচ্ছে কি অর্থনৈতিক সমস্যা। তাহলে আমি কি বোঝাতে চাইলাম আপনাদেরকে, আমরা বললাম আমাদের অভাব অসীম। আশা করি যারা আগের ক্লাস করেছেন তাদের এটা না বোঝার কথা না যে আমাদের অভাব অসীম। আমাদের জীবনে অনেকগুলো অভাব রয়েছে। সেই অভাবগুলো পূরণের জন্য ধরেন আমাদের একই সময়ে আমাদের মনে করেন ভাত খাওয়ার জন্য টাকা দরকার, আবার একই সময়ে আমাদের মনে করেন যে ধরেন আমাদের পড়ালেখার জন্য টাকা দরকার, আবার একই সময়ে যদি আমি বলি যে আমাদের মনে করেন কাপড়ের জন্য টাকা দরকার। তাহলে একাধিক অভাব, আমাদের অসীম অভাব, সে অভাবকে পূরণের জন্য আমাদের সম্পদকে নিয়োগ করতে হয়, এখানে সম্পদ, এখানে নিয়োগ করতে হয়। এখন কথা হচ্ছে কোথায় কতটুকু সম্পদ নিয়োগ করব বা কতটুকু কোনটাতে ইউজ করতে পারবো, কোনটাতে পারবো না। এই যে আমাদের সম্পদকে অসীম অভাবগুলোকে পূরণ করার জন্য যে সীমিত সম্পদগুলোকে আমরা নিয়োগ করি, কোনটাতে কতটুকু দিব, কতটুকু ব্যবহার করব, এই নিয়োগ করাকে বলা হয় মূলত অর্থনৈতিক সমস্যা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি অর্থনৈতিক সমস্যা কাকে বলে। তাহলে একদম এক সেন্টেন্সে আপনি বলবেন, অসীম অভাবকে পূরণের জন্য সীমিত সম্পদের বা দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসকেই অর্থনৈতিক সমস্যা বলে। আশা করি বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এখন কথা বলবো অর্থনৈতিক সমস্যা কয়টি ও কী কী, এই দ্বিতীয় অংশ নিয়ে। এই অংশে আমরা জানবো যে আমাদের অর্থনৈতিক সমস্যা কয়টি ও কী কী। সেটা জানার জন্য আমি বলবো, আমরা একটু আগে বললাম অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের কি করতে হয়। অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের সম্পদের নিয়োগ করতে হয়, আমরা সম্পদ যে নিয়োগ করব, আমরা সম্পদ নিয়োগ করার কারণ কি, আমরা কি কারণে আমাদের সম্পদকে নিয়োগ করব। আমরা আমাদের সম্পদকে আসলে নিয়োগ করি একটা কারণে, সেটা হচ্ছে আমাদের অভাব পূরণের জন্য। তার মানে আমরা আমাদের অভাব পূরণের জন্য মূলত আমরা সম্পদকে নিয়োগ করি। এখন কথা হচ্ছে, আমরা যদি আমাদের অভাবগুলোকে পূরণ করতে চাই তাহলে আমাদের কি করণীয় বা কি করতে হবে। আমাদের অভাব পূরণ করতে আমাদের যে জিনিসটা করতে হয় প্রথমত, সেটা হচ্ছে উৎপাদন। তার মানে আমরা যদি আমাদের অভাবগুলোকে পূরণ করতে চাই, যেটা যেই ধরনের অভাব হবে হোক, আমাদের সকল অভাব পূরণের জন্য আমাদের যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অবশ্যই উৎপাদন করতে হবে বা উৎপাদন করতে হয়। এখন এই জিনিসটা আপনি হয়তো বলতে পারেন, কেন আমাদের উৎপাদন কেন করতে হবে, আমি উৎপাদন না করেই তো আমাদের অভাব পূরণ করতে পারি।
হ্যাঁ, আপনি হয়তো আপনার দৃষ্টিকোণ থেকে সেটা চিন্তা করতেই পারেন, যে আপনি বলতে পারেন আমি যখন আমার ধরে নেন আমার খাওয়ার ইচ্ছা, মানে আমাদের খেতে হচ্ছে, আমরা ধরলাম যে কি আমাদের ভাত খেতে হচ্ছে, মানে আমাদের খিদা লাগছে। তা আমরা যদি আমাদের খিদা নিবারণ করতে চাই, মানে আমাদের যদি খিদা নিবারণ বা হচ্ছে আমরা যদি খেতে চাই, তাহলে আমাদের খেতে চাইলে যেটা করতে হবে, খেতে চাইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি বলবেন আমরা কিনতে পারবো। আমরা ধরেন ভাত খাবো, ভাত খাওয়ার জন্য আমরা কি করলাম, চাউল কিনলাম। এখন আমি যদি আপনাকে, ঠিক আছে আপনি চাউল কিনলেন, এই চাউলটা কোথা থেকে আনবেন, আপনি দোকান থেকে কিনলেন। এই দোকানই কোথা থেকে পেল? এই দোকানে নিঃসন্দেহে বলবেন যে একজন ফাইকার থেকে কিনছে, একজন বড় বিক্রেতা থেকে কিনছে। সে কোত্থেকে আনছে? আলটিমেটলি দেখবেন যে কি সে কোনো একজন উৎপাদক থেকে তিনি এটা এনেছেন। তার মানে আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি, আমরা যদি আমাদের যে কোনো অভাবকে পূরণ করতে চাই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অবশ্যই উৎপাদন করতে হবে। শিক্ষার্থীরা, আশা করি আমি বোঝাতে পারছি। তাহলে আমাদের অভাব পূরণের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উৎপাদন। এখন উৎপাদন করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনায় আসতে হবে। যে আমি উৎপাদন করতে গেলে ফার্স্টে আমাদের যে সমস্যার মুখোমুখি হতে হবে, যে জিনিসটা আসবে আমাদের মাইন্ডে, সেটা হচ্ছে উৎপাদন করতে গেলে আমাদের প্রথম কোয়েশ্চেন আসবে, আমি কি উৎপাদন করব, কি উৎপাদন করব। এবং একই সাথে মনে রাখতে পারেন কি ও কতটুকু, কি ও কতটুকু উৎপাদন করব। তো আসেন কি এবং কতটুকু। এখন আমরা বললাম যে কি আমাদের অভাব পূরণের জন্য আমাদের যেটা করতে হবে বা করণীয় সেটা হচ্ছে উৎপাদন করতে হবে। উৎপাদন করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা মাইন্ডে আসতে হবে, যে জিনিসটা আমাদের সমস্যার মুখোমুখি হতে হবে, সেটা হচ্ছে আমি উৎপাদন যে করব সেটা কি উৎপাদন করব ভাই, আমি কি উৎপাদন করব। এখন এখানে এই সমস্যার সমাধান হচ্ছে আপনি কি উৎপাদন করবেন সেটা ডিপেন্ড করে আপনি কি খেতে চাচ্ছেন। আপনি কি খেতে চাচ্ছেন, আপনার কি চাহিদা, আপনার কিসের অভাব, আপনার যেটার অভাব, যেটা খেতে চাচ্ছেন সেটা উৎপাদন করবেন। তাহলে কি উৎপাদন করবে, এটা ডিপেন্ড করবে একটা সমাজের বা একটা দেশের মানুষের চাহিদার উপর। ওই দেশের ওই মানুষ সমাজের মানুষদের চাহিদা কি, তারা কি খেতে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, ঠিক আছে আমরা ধরলাম একটা দেশের আলোচনা, আমরা যদি বলি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের মানুষ বেশি কি খায়, ভাত খায়। তাহলে তাদের জন্য চাউল উৎপাদন করতে হবে। তাহলে কি উৎপাদন করব, ধরলাম আমরা চাউলই উৎপাদন করব। এখন কথা হচ্ছে আমি যে চাউল উৎপাদন করি, সেকেন্ড যে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি এই চাউলটা কতটুকু করবো আমরা উৎপাদন, এই চাউলটা কতটুকু উৎপাদন করব। কতটুকু উৎপাদন করব সেটাও ডিপেন্ড করবে ওখানে কতগুলো মানুষ আছে এবং সে মানুষগুলোর কতটুকু চাহিদা আছে সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, আমরা যদি উৎপাদন করতে চাই, প্রথমত আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে আমি কি উৎপাদন করব এবং সেটা কতটুকু উৎপাদন করব। তাহলে কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব, এটা আবার ডিপেন্ড করবে কিসের উপর, এটা ডিপেন্ড করবে ওই দেশের মানুষের চাহিদার উপর, তারা কি খেতে চায় এবং সেখানে কতগুলো মানুষ আছে, তাদের কতটুকু প্রয়োজন, এটার উপর ডিপেন্ড করবে তারা কি এবং কতটুকু উৎপাদন করবে। তাহলে আমরা বলতে পারি উৎপাদন করতে গেলে প্রথমত আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব। তাহলে আমরা ধরে নিলাম বাংলাদেশের পার্সপেক্টিভে, আমরা ধরে নিলাম বাংলাদেশের মানুষের জন্য ভাত তথা চাউল উৎপাদন করতে হবে এবং চাউল উৎপাদন করতে গেলে আমরা ধরে নিলাম মানুষের চাহিদা অনুসারে মনে করেন আমাদের 100 মেট্রিক টন ধান উৎপাদন করতে হবে। 100 মেট্রিক টন আমরা ধান উৎপাদন করব। এখন ঠিক আছে, আমি চাউল যে 100 মেট্রিক টন উৎপাদন করব, এই উৎপাদন করার জন্য দ্বিতীয় আমাদের যে সমস্যার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে এই উৎপাদনটা আমি কিভাবে করব, কিভাবে অথবা কি উপায়ে, অথবা বলতে পারেন কি উপায়ে, অথবা হচ্ছে আরেকটা বলতে পারেন সেটা হচ্ছে কোন কৌশলে, কৌশল। তাহলে আবার আসেন আমাদের দ্বিতীয় যে সমস্যাটির সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করব বা কি উপায়ে এবং অথবা কোন কৌশল উৎপাদন করব। এটার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পৃথিবীতে উৎপাদন কৌশল আছে কয়টি, পৃথিবীতে উৎপাদন কৌশল আছে কয়টি। উৎপাদন কৌশল আছে পৃথিবীতে 2টি। একটা হচ্ছে কি শ্রমনিবিড় উৎপাদন কৌশল, আরটাকে বলা হয় পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। আশা করি বুঝছি। আমরা বললাম আমাদের পৃথিবীতে উৎপাদনের কৌশল বা পদ্ধতি বা উপায় হচ্ছে কি 2টা, একটা হচ্ছে শ্রমনিবিড় আর একটা হচ্ছে পুঁজিনিবিড়।
এখন কত হচ্ছে স্যার পুঁজিনিবিড় বা শ্রমনিবিড় এগুলা কি? এগুলো হচ্ছে আপনি যখন উৎপাদন করতে যাবেন, এখন আপনার থেকে অবশ্যই এই দুইটা জিনিস লাগবেই। আপনি যে কোনো কিছু উৎপাদন করতে গেলে অবশ্যই আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে শ্রম আর একটা হচ্ছে পুঁজি। তবে এই দুইটার মধ্যে রেশিও বা হচ্ছে অনুপাতের দিক দিয়ে পার্থক্য থাকতে পারে। একটা হচ্ছে আপনি শ্রম বেশি দিবেন পুঁজি কম দিবেন। যখন আপনি শ্রম বেশি দিবেন পুঁজি কম দিবেন, এই বেশি শ্রম দিয়ে পুঁজি কম দিয়ে যে উৎপাদন হয় সেটাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আর যদি আপনি পুঁজি বেশি দেন কিন্তু শ্রম কম দেন, পুঁজি বেশি শ্রম কম এরকম যদি উৎপাদন করেন সেটা হচ্ছে কি পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীতে উৎপাদন কৌশল আছে দুইটা, একটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল আর একটা হচ্ছে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। এখন কোন নিবিড় উৎপাদন কৌশল করবেন? আপনি কি শ্রম বেশি দিবেন নাকি পুঁজি বেশি দিবেন? এটা ডিপেন্ড করবে আপনার এবং অথবা আপনার সমাজের বা আপনার দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং শ্রমিক কেমন আছে সেটার উপর ডিপেন্ড করবে। যদি আপনার দেশের, যেমন আমরা যদি দুইটি দেশের কথা বলি, বাংলাদেশ এবং যদি আমেরিকার কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক রয়েছে, কম দামে শ্রম পাওয়া যায় এবং বাংলাদেশ তুলনামূলকভাবে আমেরিকার চেয়ে অনেক গরিব একটি দেশ, অনুন্নত একটি দেশ, কিন্তু আমেরিকা সেদিক দিয়ে পুঁজির দিক দিয়ে অনেক এগিয়ে। তাই তাদের যেহেতু অনেক পুঁজি, শ্রম কম, সেজন্য তারা পুঁজি বেশি দিবে, শ্রম কম দিবে। এটা হচ্ছে তাদেরটা হবে পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। আর আমাদের দেশ যেহেতু অধিকাংশ গরিব মানুষ এবং তাদের পুঁজির সক্ষমতা বা আর্থিক সক্ষমতা কম কিন্তু শ্রম দেওয়ার সক্ষমতা বেশি আছে, তাই বাংলাদেশের মতো যারা যে সমস্ত অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো আছে তাদের এবং শ্রমিক বেশি রয়েছে তাদের উচিত যা হচ্ছে কি শ্রমনিবিড় উৎপাদন কৌশল করা। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি একটা দেশ বা একটি সমাজ উৎপাদন করতে গিয়ে কীভাবে বা কী উপায়ে কোন কৌশল উৎপাদন করবে সেটাও ডিপেন্ড করবে ওই দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং শ্রমের মজুদের উপর বা হচ্ছে যোগানের উপর। আশা করি বুঝতে পারছি। ধরে নিলাম এবার আমরা উৎপাদন করতে গেলে প্রথমত বলছিলাম আমাদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে কী এবং কতটুকু উৎপাদন করব। তো সেই জায়গায় আমরা বললাম যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভেই বলছি আমরা, তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বলছি যে কি বাংলাদেশের মানুষ যেহেতু অধিকাংশই ভাত খায়, তাই আমরা কি উৎপাদন করব? চাউল উৎপাদন করব। এবং সেটা তাদের চাহিদার কারণে আমরা বললাম 100 মেট্রিক টন ধান আমরা উৎপাদন করব। এখন সেকেন্ডলি আমাদের যেতে হয়েছে যে ঠিক আছে আমরা ধান যে 100 মেট্রিক টন করব সেটা কিভাবে করব? তাহলে সেই আলোচনা আমরা বললাম যে কি দুইটি উৎপাদন কৌশল আছে, শ্রমনিবিড় এবং পুঁজিনিবিড়, সেখান থেকে যেটা তাদের দেশের উপর ডিপেন্ড করবে। এখন আমাদের দেশ যেহেতু গরিব, বাংলাদেশ যেহেতু একটি গরিব দেশ বা অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশ, তাই আমাদের উচিত এবং আমাদের শ্রমিকের সংখ্যা অনেক বেশি, তাই আমরা কি নিবিড় করব? শ্রমনিবিড় উৎপাদন কৌশল করব। এবার ধরে নিলাম আমরা আবার শ্রমনিবিড় উৎপাদন কৌশল করা। তো এই জিনিসটা আমি আরেকটু হালকা আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে শ্রম বেশি দেওয়া পুঁজি বেশি কম দেওয়া, এই বিষয়টা হচ্ছে এরকম আসবে। ধরেন একটা জমির মধ্যে আপনি উৎপাদন করতে যাচ্ছেন, উৎপাদন করতে গিয়ে পাশাপাশি মনে করেন দুইটা জমি ধরলাম, একটা জমির মালিক হচ্ছে কি, এই জমির মালিক হচ্ছে কি মনে করেন আলামিন সাহেব, আর এই জমির মালিক হচ্ছে ধরেন নাইম সাহেব। এখন কথা হচ্ছে এই আলামিন সাহেব হচ্ছেন একজন বড়লোক মানুষ, তার টাকা পয়সা অনেক আছে, আর নাইম সাহেব ওইরকম নয়, নাইম সাহেব তুলনামূলকভাবে গরিব মানুষ, টাকা পয়সা নাই। এখন উনি যেই জমিটাতে উৎপাদন করবেন তার যেহেতু অনেক টাকা পয়সা, তিনি কিন্তু শ্রম বেশি দিবেন না, তিনি পুঁজিটা বেশি দিবেন, টাকাটা বেশি দিবেন, শ্রমটা কম দিবেন। তিনি পুঁজি বেশি দিবেন, শ্রম কম দিবেন। এই যে পুঁজি বেশি দিতে কারণ হচ্ছে তিনি তো কাজ করবে না ভাই, তিনি কি করবে? তিনি ট্রাক্টর ইউজ করবে, তিনি ভালো ভালো আরও আধুনিক যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো ইউজ করবে, তাহলে তারটা হবে পুঁজিনিবিড়, শ্রম কম দিচ্ছে। আর নাইম সাহেব ওই যে গরিব মানুষ, সেজন্য তিনি শ্রম বেশি দিবেন, নিজেই খনন করবে, নিজেই কোদাল দিয়ে কোনো রকম কষ্ট করে খনন করবে, এরপর আছে নিজেই ধান চারা রোপণ করবেন, ওইভাবে তিনি মূলধনটা কম ইউজ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে কি, তার মানে সেক্ষেত্রে তিনি শ্রম দিবেন বেশি আর পুঁজি দিবেন কম। এই যে শ্রম বেশি দিয়ে পুঁজি কম দিয়ে যে উৎপাদন কৌশল, এটাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আর পুঁজি বেশি দিয়ে শ্রম কম দিয়ে যে উৎপাদন হয় সেটা হচ্ছে শ্রমনিবিড়
উৎপাদন কৌশল। আমি আশা করি এটা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, তাহলে আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে ধরি, বলেছিলাম বাংলাদেশ যেহেতু একটি গরিব দেশ, তাই তারা শ্রমনিবিড় উৎপাদন কৌশল করবে। এবার আসেন, আমরা ধরে নিলাম আমরা শ্রমনিবিড় উৎপাদন কৌশল করব। এইবার থার্ড যে সমস্যাটা আসে, আমি যে উৎপাদনটা করব এটা কার জন্য করব, কার জন্য এই উৎপাদনটা করব, আমরা কার জন্য উৎপাদন করব। এবার আসেন, এই কার জন্য উৎপাদন করব, এটা আবার এই কোয়েশ্চেন থেকে আপনি চিন্তা করতে পারেন। কার জন্য মানে ওই যে আমার জন্য বলছে, আমাদের জন্য, মানুষের জন্য। তো এখানে একটা বিষয় হচ্ছে আমাদের জন্যই, তথা মানুষের জন্যই করবে, কিন্তু এই মানুষের মধ্যে পার্থক্য আছে। এই মানুষের ক্যাটাগরি বা হচ্ছে মানুষের যে আর্থিক অবস্থা সেটার উপর ডিপেন্ড করে পৃথিবীতে এই শ্রেণীকে, মানুষকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে এই দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ধনিক শ্রেণী, আর একটা হচ্ছে গরিব শ্রেণী। একটা হচ্ছে ধনিক শ্রেণী, আর একটা হচ্ছে গরিব শ্রেণী। বেসিক্যালি দুই ধরনের শ্রেণী ধরা হয়েছে, একটা বললাম ধনিক, আর একটা হচ্ছে গরিব। এখন কথা হচ্ছে, আপনি যে ধানটা, যে এই যে আপনি কি উৎপাদন করবেন, চাউল, যেভাবে করবেন করেন, চাউলটা যে উৎপাদন করবেন, এই চাউলটা খার জন্য। আপনি কি এটা গরিবদের কথা চিন্তা করে উৎপাদন করবেন, না ধনিকদের কথা চিন্তা করে উৎপাদন করবেন? আসলে এটার প্রয়োজন রয়েছে। তো আপনি চিন্তা করে দেখেন, চাউল কি সমস্ত চাউলগুলা কি একই মানের, একই দামের? নিঃসন্দেহে নয়। এই চাউলের দামের মধ্যে পার্থক্য আছে। চাউলের দামের মধ্যে পার্থক্য আছে বলেই আপনি দেখেন, কিছু চাউল আছে মনে করেন 70 টাকা কেজি, আবার কিছু চাউল আছে 100 প্লাস। এখন মনে করেন এই 100 প্লাস কেজি যেটা, এটা মনে করেন খেতে পারবে কারা? বড় লোকরা নিয়মিত খেতে পারবে, তাদের সমস্যা নাও হতে পারে, হবে না। কিন্তু যারা গরিব, তারা তো প্রতিনিয়ত 100 টাকা 100 প্লাস এই চাউল খাওয়া তাদের পক্ষে সম্ভব না, এত দামি চাউল। তাহলে আপনি যে চাউলটা উৎপাদন করবেন সেটা কার জন্য করবেন সেটা সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি বড় লোকদের কথা চিন্তা করে উৎপাদন করবেন? তার বড় লোকদের কথা চিন্তা করে উৎপাদন করতে গেলে কিন্তু আপনার ভালোটা, ওই দামিটা উৎপাদন করতে হবে। আর যদি গরিবদের কথা চিন্তা করে উৎপাদন করে, তাহলে আপনার কম দামিটা উৎপাদন করতে হবে। তাই এখানে বলা হয়েছে কার জন্য উৎপাদন করবেন, এটা কি আপনি ধনিক শ্রেণীর জন্য উৎপাদন করবেন নাকি গরিব শ্রেণীর জন্য উৎপাদন করবেন, এই জিনিসটা আপনার থেকে আগে বুঝে নিতে হবে বা বেছে নিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা ছিল আজকে এই যে দ্বিতীয় পার্টটিতে অর্থনৈতিক সমস্যা কয়টি ও কী কী। অর্থনৈতিক সমস্যা কয়টি ও কী কী এটা বোঝানোর জন্য আমি এই দিক থেকে এসেছি। আপনি যদি আবার খেয়াল করেন, আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে আসলে 3টি। মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টি। এই 3টি সমস্যাগুলো কী কী? 3টি সমস্যা হচ্ছে, 1 নম্বর সমস্যা হচ্ছে এটা, কি এবং কতটুকু উৎপাদন করব। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে বা কি উপায়ে উৎপাদন করব, এবং তৃতীয়ত হচ্ছে কি কার জন্য উৎপাদন করব। আশা করি বোঝাতে পেরেছি। এখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে বলবেন। এবার আসেন আমাদের আজকের আলোচনার দ্বিতীয় এই পার্টটিতে আমাদেরকে বলা হয়েছে উৎপাদন সম্ভাবনা রেখা। তো আসলে এটা কোত্থেকে আসতে খেয়াল করেন, আমরা যখন বললাম যে কি এবং কতটুকু উৎপাদন করব, আমাদের উৎপাদন করতে গেলে অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করব। এই কি এবং কতটুকু উৎপাদন করব এটা আমরা একটা চিত্রের মাধ্যমে বা একটা সূচির মাধ্যমে আমরা বিষয়টিকে কভার করতে পারি, বুঝতে পারি। যে চিত্র বা যেই রেখার মাধ্যমে আমরা এই জিনিসটাকে বুঝতে পারি, ওই রেখাটিকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। সুতরাং আমাদের এই উৎপাদন সম্ভাবনা রেখাটা মূলত এই জায়গাটা থেকে এসেছে, যে আমি কি এবং কতটুকু উৎপাদন করব সেটা বোঝার জন্য, সেটা ক্লিয়ার করার জন্য আমাদের যেই রেখাচিত্র বা যেই জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে চলেন আমরা এখন সেটা নিয়ে কথা বলি, উৎপাদন সম্ভাবনা রেখা কি বা কাকে বলে এবং সেগুলো নিয়ে। উৎপাদন সম্ভাবনা রেখা, আমাদের এখন আলোচনা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। এখানে আমরা দুইটা জিনিস সম্পর্কে জানবো, একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, এবং দ্বিতীয়ত আমরা জানবো উৎপাদন সম্ভাবনা সূচি হতে কীভাবে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে হবে। তো ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে নিয়ে যাই এই কোয়েশ্চেনটাতে, উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, এই উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এটা যদি আমরা জানতে চাই, তাহলে আমি অবশ্যই এখানে লিখে রেখেছি কাকে বলে। তবে আমি এটা বলার আগে আপনাদেরকে একটা চিত্রের মাধ্যমে বা একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা আসলে কি এবং কাকে বলে। ধরেন এটা বোঝার জন্য যদি আমি বলি যে কি একটা জমি
এই জমির মধ্যে আমরা উৎপাদন করতে চাচ্ছি। এই জমির মধ্যে উৎপাদন করতে চাইলে আমরা কতভাবে উৎপাদন করতে পারি? ধরলাম আমরা এখানে দুইটা দ্রব্যের কথা বললাম, একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে গম। ভালো করে খেয়াল করবেন, আমরা এই জমিটার মধ্যে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ তৈরি করতে যাচ্ছি ধান এবং গম দিয়ে। তাহলে এবার আসেন, আমি যদি বলি এই পুরা জমিটার মধ্যে যদি আমি শুধু ধান উৎপাদন করি, এই পুরা জমিটার মধ্যে যদি আমি ধান উৎপাদন করি, তাহলে আমি কি গমের উৎপাদন করতে পারবো? নিঃসন্দেহে পারবো না। তার মানে আমি যদি পুরা জমিটা ধান উৎপাদন করি, তাহলে আমাদের গম উৎপাদন করা সম্ভব হবে না। আবার এমন হতে পারে না, ধরেন আমি যদি সম্পূর্ণটাতে এখানে ধান উৎপাদন করি, তখন আমরা ধান উৎপাদন করতে পারি মনে করেন কত একক? 100 একক। তো 100 একক ধান উৎপাদন করলে আমাদের গম কিন্তু হবে যে কি 0 একক, গম উৎপাদন করতে পারবো না। আবার যদি আমরা চিন্তা করি না, আমরা আমাদের মনে করেন ধান যেমন দরকার গমও দরকার, তবে ধানের তুলনায় গম একটু কম দরকার আর কি। তাই আমরা চিন্তা করলাম এতটুকু পরিমাণ জমিতে আমি কি করব? ধান উৎপাদন করব, আর এটাতে আমি গম উৎপাদন করব। এরকম পসিবল কিনা? অবশ্যই সম্ভব। তাহলে আমরা অধিকাংশ জমিতে ধান উৎপাদন করলাম, কম জমিতে গম উৎপাদন করলাম, এইরকম একটা প্রপোর্শন আমরা যেতে পারি। আবার যদি চিন্তা করি না, আমরা আরও বেশি কি করব? গম উৎপাদন করব, ধানের উৎপাদন আরও কমাবো, পসিবল কিনা? নিঃসন্দেহে পসিবল। তাহলে আমরা এটুকু ধান উৎপাদন করলাম, গম উৎপাদন করলাম, এটা কি উৎপাদন করলাম? ধান উৎপাদন করলাম। এইভাবে যদি আমরা চিন্তা করি ভাইয়া, এইভাবে যদি আমরা চিন্তা করি, একটা জমির মধ্যে বা একটা সম্পদের মধ্যে, এটা সম্পদ না, জমি এটা আমার সম্পদ না, অবশ্যই সম্পদ। এবং একইভাবে আমি যদি এখানে উৎপাদন করতে চাই, আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি প্রযুক্তি। ওই যে ট্রাক্টর বলেন বা হচ্ছে ধান কাটার মেশিন বলেন, এই প্রযুক্তিগুলো লাগবে। তাহলে আমাদের যে সম্পদ এবং আমাদের যে প্রযুক্তি, এগুলোকে ব্যবহার করে, এই সম্পদ এবং প্রযুক্তিকে আমরা ব্যবহার করে একটা জমির মধ্যে, এই সম্পদের মধ্যে, এই প্রযুক্তি দিয়ে আমরা বিভিন্ন ধরনের সংমিশ্রণে উৎপাদন করতে পারি। কখনো ধান বেশি, কখনো গম বেশি, কখনো ধান গম সমান সমান, এরকম বিভিন্নভাবে উৎপাদন করতে পারি। তাহলে এই যে আমরা আমাদের প্রযুক্তি এবং সম্পদের রেখে বা সম্পদকে ব্যবহার করে আমরা যে বিভিন্ন সংমিশ্রণে ধান বা গমকে আমরা উৎপাদন করতে পারি, সেগুলোকে যে চিত্রের মাধ্যমে, যে রেখাচিত্রের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি, সেটাকেই বলা হচ্ছে মূলত উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি আমি বুঝাতে পারছি উৎপাদন সম্ভাবনা রেখাটা কি। যে এটা এমন একটি রেখা, ধরেন উৎপাদন সম্ভাবনা রেখাটা এই রকম আকৃতির হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু এইরকম আকৃতির হবে, এরকম আকৃতির হবে। মূলত আমি যদি এখানে সংমিশ্রণগুলো দেখাই, আপনি চিত্রটা আঁকলে আরও ভালো বুঝবেন। এরকমভাবে যদি আমি সংমিশ্রণগুলো দেখাই, বিভিন্ন সংমিশ্রণগুলো দেখাই, আমাদের চিত্রটা এরকম হবে। তাহলে আমরা এই যে এখানে যে প্রপোর্শনগুলো আমরা বলতেছি, সংমিশ্রণগুলো বলতেছি, এগুলো যদি হয়, ধরেন আমরা এখানে দিলাম ধান, এখানে দিলাম গম, তো প্রাথমিক স্তরে মনে করেন আমরা সর্বোচ্চ ধান করলাম, গম 0। আবার এরপরে একটু ধান কমিয়ে এখানে আনলাম, গম একটু বৃদ্ধি করে এখানে আনলাম, তখন হবে এখানে। আবার যদি আমি ধানকে আরও কমাই, গমকে আরও কমাই, ধানকে আরও বাড়াই, এইভাবে তখন আমরা এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এই রেখাটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এখানে এতটুকু যে জায়গার মধ্যে আমরা উৎপাদন করতে পারি, এখানের এই রেখাটার এই বিন্দুতে বলেন, এখানে 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 যে কোনো জায়গায় উৎপাদন করা আপনার সম্ভব। কারণ আপনার এই যে সম্পদ এবং প্রযুক্তি আছে, সেগুলোকে ব্যবহার করে আপনার এই রেখাটার যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, যেহেতু আপনার সম্পদের পরিমাণ এই এতটুকুর মধ্যে লিমিটেশন। তাই এর মধ্যে আপনি যে কোনো জায়গায়, ইভেন এখানে 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 যে কোনো জায়গায় আপনার উৎপাদন করা সম্ভব। তবে আপনি এর বাহিরে এখানে 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 কোথাও উৎপাদন করা সম্ভব হবে না, যেহেতু আপনার সম্পদের পরিমাণ হচ্ছে এতটুকু, এখানে তাহলে উৎপাদন করা সম্ভব নয়। আশা করি বুঝাতে পেরেছি উৎপাদন সম্ভাবনা রেখাটা কি। তো কাকে বলে, এটা যদি আমরা দেখি, এখানে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে? বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা
মানে উৎপাদন সম্ভাবনা রেখা, এই যে রেখাটা ভাইয়া, এটা এমন একটা রেখা যার বিভিন্ন বিন্দুতে এই যে দেখেন এই বিন্দু এখানে বলেছিলাম, যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে, এই আমাদের সম্পদ এবং প্রযুক্তির বিপরীতে বা সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। দুটি উৎপন্ন দ্রব্য আমরা বললাম গম একটা, ধান একটা। এই যে এতটুকু যদি ধান দিই, এতটুকু গম দিই, তাহলে এখানে একটা সংমিশ্রণ হবে। আর এতটুকু যদি ধান দিই, এতটুকু যদি গম দিই, তাহলে এখানে একটা সংমিশ্রণ হবে। এইভাবে একাধিক সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে আশা করি বুঝতে পারছি উৎপাদন সম্ভাবনা রেখাটা কাকে বলে। যেটা আমরা বললাম, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, আপনি বারবার এভাবে একে একে দেখবেন যে এটা এমন একটা রেখা যার প্রত্যেক এখানে যে কোনো বিন্দুতে উৎপাদন করা সম্ভব, তবে সেখানে প্রযুক্তি এবং সম্পদের ব্যবহার সাপেক্ষে, প্রযুক্তি এবং সম্পদ ও চলতি প্রযুক্তির ব্যবহার সাপেক্ষে এই রেখাটার যে কোনো জায়গায় উৎপাদন করা সম্ভব, তবে এর বাহিরে কোথাও উৎপাদন করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে আমাদের সম্পদের প্রযুক্তির পরিমাণ হচ্ছে এইটুকু। ওই যে বললাম জমিটা, আমার জমি তো এইটুকু, আমি কি এর বাহিরে উৎপাদন করতে পারবো? সম্ভব না। আমার জমি এইটুকু, আমার সম্পদের পরিমাণ হচ্ছে মনে করে 10,000 টাকা, যেটা দিয়ে আমি এতটুকু জায়গায় উৎপাদন করতে পারবো, এর বাহিরে উৎপাদন করতে পারবো না। আশা করে বোঝাতে পেরেছি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা সূচি থেকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। উৎপাদন সম্ভাবনা সূচি হতে রেখা আঁকতে গেলে আমাদের এরকম একটা সূচি দেওয়া থাকবে, আমাদের এই রেখাটা আঁকতে। তো এই জিনিসটা আসলে কোত্থেকে আসে? এটা ওই যে বললাম একটা জমির কথা বললাম, একটা জমি। তো এই জমিতে যে আমি দুটি দ্রব্যের কথা বলি, একটা এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য। তা আমি যদি এক্স দ্রব্যের উৎপাদন 0 একক করি, তখন বলছে ওয়াই দ্রব্য 150 একক। তো ধান আমরা ধরলাম, ধান হচ্ছে কি ওয়াই দ্রব্য, গম হচ্ছে কি এক্স দ্রব্য, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। ধরেন আমি যদি ধানের উৎপাদন সর্বোচ্চ একক 150 একক করি, এই জমির মধ্যেই পুরা জমিটা যদি আমি ধান উৎপাদন করি 150 একক করতে পারবো, কিন্তু তখন কোনো ধরনের গম বা এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো না। তার মানে সর্বোচ্চ ওয়াই দ্রব্যের সর্বোচ্চ একক অবস্থায় এক্স দ্রব্যের উৎপাদন হবে কি 0 একক, এবং তার সংমিশ্রিত বিন্দু বললাম আমরা কি এ বিন্দু। এবার যদি আমরা চিন্তা করি না, আমরা ওয়াই দ্রব্য তথা ধানের উৎপাদন একটু কমিয়ে 140 করব, তাহলে ধানের উৎপাদন যদি কমায়, আমাদের গম বা হচ্ছে কি এক্স দ্রব্যের উৎপাদন একটু বৃদ্ধি পেয়ে কী হবে 150 হবে। এভাবে আমি যদি এটাকে আরেকটু কমাই, এটা আরেকটু বাড়বে, এটা আরেকটু কমালে এটা আরেকটু বাড়বে, এইভাবে হবে। এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এক্স দ্রব্য যখন সর্বোচ্চ হচ্ছে, ওয়াই দ্রব্য তখন হচ্ছে কি সর্বনিম্ন। তো এটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি, খেয়াল করেন। চিত্র আঁকতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে, এদিকে এটা তো ভূমি অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষে আমরা যেই একটা থেকে আরেকটার যে ডিস্টেন্স বা দূরত্বগুলো নিব, এগুলো প্রত্যেকটি একটি হতে আরেকটা দূরত্ব সমান হতে হবে। আবার লম্বকে যেগুলো নিব সেগুলোও একটার সাথে আরেকটা দূরত্ব সমান হতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে সমস্ত চিত্রগুলোতে এটা মাইন্ডে রাখতে হবে যে আপনি চিত্র আঁকার সময় ভূমি অক্ষে যে ডিস্টেন্সগুলো নেবে এগুলো প্রত্যেকটার সাথে সমান দূরত্ব হতে হবে। আবার ওয়াই দ্রব্য মানে লম্বকে যেগুলো নেবেন সেগুলোতেও আপনার সমদূরত্ব হতে হবে। তবে এখানে এটা ম্যান্ডেটরি নয় যে এখানের দূরত্ব আর এখানের দূরত্ব সমান হতে হবে, এরকম নয়। বরঞ্চ লম্বরগুলা সবগুলো প্রত্যেকটার সাথে দূরত্ব সমান হতে হবে, আর ভূমিরগুলো প্রত্যেকটা একটার সাথে দূরত্ব সমান হতে হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে চলেন আমরা একটা চিত্র আঁকি, যেখানে আমাদেরকে দেখা যাচ্ছে কি এখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের প্রথমত দেখবো এখানে সর্বোচ্চ কি আছে। আমরা আগে এখানে একটা এর আগে এখানে একটা নিয়ে ফেলবো। ধরুন আমরা এটা ধরলাম এক্স দ্রব্য, আর এটা ধরলাম ওয়াই দ্রব্য, এটা ধরলাম ওয়াই দ্রব্য। তো আমরা দেখবো যে কি আগে এখানে সর্বোচ্চ কি কত আছে এবং সর্বনিম্ন কত আছে। তো আমরা সর্বনিম্ন দেখছি 0 আছে, সর্বোচ্চ আছে 150। তাহলে আমাদের এক্স দ্রব্য যদি দেখি আমাদের সর্বনিম্ন 0, সর্বোচ্চ 150, তাহলে এটা এদিকে নিব। ওয়াই দ্রব্য সর্বোচ্চ 150, সর্বনিম্ন 0, এটা নিব এদিকে। তাহলে আমরা এটা কত করে নিতে পারি? দেখেন আপনার এখানে যেহেতু 0 থেকে 150 এক এক করে গেলে তো অনেক চলে দিতে হবে। আপনি 5 করে, 10 করে, 20 করে, 25 করে, 100 করে নিতে পারবেন, কিন্তু কথা হচ্ছে আপনার পার্থক্যটা যেন একটু সুবিধাজনক হয় সেভাবে বুঝে নেবেন। তাহলে এখানে আসে যে 150 পর্যন্ত আমাদের যেতে হবে। আমরা ধরেন 20 করে গেলাম, যদি আমরা 20 করে যাই তাহলে ধরেন এখানে নিলাম 20, এখানে নিলাম ঠিক সমদূরত্ব করে নিব একটু। আমি এখানে মানে একটু আন্দাজে করে লিখতেছি, আপনারা এভাবে দেখবেন। তাহলে এটা নিলাম 20, এটা নিলাম 40, আর এখানে নিলাম মনে করেন ঠিক সমদূরত্ব করে নিলাম 60, আর একটু সমদূরত্ব নিলাম
80, এরপর এখানে নিলাম 100, এরপর এখানে নিলাম ধরেন 120, আরেকটা আমাদের উঠতে হবে, ধরেন এখানে উপর আরেকটু নিলাম, এখানে নিলাম 140, আর এখানে নিলাম যেহেতু আমাদের 150 পর্যন্ত আছে, তাহলে এখানে সমদূরত্বে নিলাম আমরা 160। আমরা তাহলে 20-20 করে এখানে পার্থক্যগুলো নিলাম। ঠিক একইভাবে আমাদের এদিকে দূরত্বগুলো সমভাবে নিতে হবে। এটা একটু বাঁকা হয়েছে মনে হচ্ছে, এটা আমরা একটু উপরে তুলে দিতে পারি। আপনারা এই বিষয়গুলো স্কেল দিয়ে সুন্দর করে সমদূরত্ব আঁকবেন, দেখবেন যে কি সুন্দরভাবে হচ্ছে। তাই আমরা এখানেও ঠিক 50-20 করে নিতে পারি, এটা শূন্য। তাহলে এখানে নিলাম 20, এখানে নিলাম ধরেন 40, 60, 80, 100, 120, 140, 160। তা এবার যদি আমরা দেখি, আমরা প্রথমত মনে করেন এক্স দ্রব্য যদি দেখি, এক্স দ্রব্যের উৎপাদন যখন শূন্য, তাহলে এক্স দ্রব্য এটা না, আমরা এটা বললাম এক্স দ্রব্য, আর এটা হচ্ছে ওয়াই দ্রব্য বলছিলাম। এটা একটু উপরে উঠতে হচ্ছে, আমি এই দিকে একটু মুছতেছি, ওয়াই দ্রব্য। এবার আসেন, এক্স দ্রব্য যদি আমরা কত দিই 0, তখন ওয়াই দ্রব্য অর্থাৎ 150। তাহলে আমরা যদি ওয়াই দ্রব্য বরাবর যাই, আগে ওয়াই দ্রব্য যদি 150 হয়, ওয়াই দ্রব্য 150 হলে এখানে হবে না 150, তখন এক্স দ্রব্য কত বলছে 0, তাহলে হচ্ছে এক্স হচ্ছে 0, এক্স 0 অবস্থায় ওয়াই এর উৎপাদন সর্বোচ্চ 150 একক, এবং এর সংমিশ্রিত বিন্দুটা বলা হয়েছে এ। তাহলে আমরা এখানে দিব, এটার এই বিন্দুটার নাম দিব এ, যেখানে এক্স দ্রব্যের উৎপাদন 0, ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে কি সর্বোচ্চ 150 একক, সেই সংমিশ্রিত বিন্দুটা হচ্ছে কি এ। এবার আসেন, এরপর আমাদের কাজ হচ্ছে কি বি সংমিশ্রণে যদি আমরা দেখি, আমাদের এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করে কত করা হয়েছে 50, তাহলে এক্স দ্রব্যে আমরা 50-এ যাব এখানে, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন বলা হয়েছে 140, তাহলে আমরা 140-এ যদি যাই এখানে হবে এখানে, আর এটা উঠবে এখান থেকে। এখান থেকে একটু এভাবে। এবার তৃতীয়ত আমরা যদি যাই, আমাদের এক্স দ্রব্যের উৎপাদন যদি কি করি আর একটু বাড়িয়ে 100 করি, তাহলে এখানে হয়, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন বলা হচ্ছে কতটুকু, তাও 100। তাহলে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য 100-100 করে করি আমরা। এরপর হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন যদি আমরা আরেকটু বাড়িয়ে 140 করি, তখন ওয়াই দ্রব্য হচ্ছে 50। তাহলে এটা হচ্ছে এক্স হচ্ছে 140, আর ওয়াই হচ্ছে তখন আমাদের 50 হলে এখানে হবে 40 এবং 60-এর মাঝখানে, এটা হচ্ছে 140। এরপর হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন বলা হচ্ছে কত 150, এক্স দ্রব্যের উৎপাদন 150, তাহলে 150 হলে এখানে হবে, তখন বলা হচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0, তাহলে তখন বিন্দুটা হবে এখানে, এটা হচ্ছে কি, তাহলে বিন্দুগুলোর নাম বলা হয়েছে আমাদের, প্রথম বিন্দুটা হচ্ছে কি এ বিন্দু, এখানে আমরা দিলাম এটা এ বিন্দু, তারপরে বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা দিলাম, তারপরে বিন্দুটা হচ্ছে কি সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এবং সর্বশেষ এটা হচ্ছে ই বিন্দু। তাহলে আমরা যদি এই বিন্দুগুলো আবার যোগ করি, সুন্দর করে হ্যান্ড রাইট করবো, আমরা এখানে স্কেল ব্যবহার করব না, হ্যান্ড রাইট করবো। হ্যাঁ, একটু নিচে হলো একটু। এই যে আমরা এবার রেখাগুলো আঁকলাম, এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু ও ই বিন্দুকে যোগ করে যে রেখাটা ফেলাম, এই রেখাটাকে বলা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি বুঝতে পারছি আমরা এই বিষয়টা। তাহলে আমাদের মূলত এরকম একটা যদি সূচি দেওয়া থাকে, উৎপাদন সম্ভাবনা সূচি এটা দেওয়া থাকে, আমাদের এভাবে রেখাগুলো আঁকতে হবে। এবার এখানে আমি আপনাদের গ নাম্বার, মানে এটা গ নাম্বার আপনাকে এভাবে দিবে। গ নাম্বার কোয়েশ্চেনের জন্য একটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে আপনাকে এখানে একটা বিন্দু দিয়ে ABCD ই দিছে, এটা দিছে মনে করেন জি বিন্দু, জিজ্ঞেস করবে এখানে উৎপাদন করা সম্ভব কিনা, আপনার বলতে হবে এখানে উৎপাদন করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা বা
সম্পদের সীমাবদ্ধতার কারণে। আমাদের সম্পদের পরিমাণ হচ্ছে ভাইয়া এইটুকুর ভিতরে আমি যে কোনো জায়গায় উৎপাদন করতে পারবো। এই রেখাটার যে কোনো জায়গায় আমরা উৎপাদন করতে পারবো সম্পদ থাকার কারণে। এখানে 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 উৎপাদন করতে পারবো, কিন্তু এখানে আমাদের সম্পদের স্বল্পতার কারণে উৎপাদন করা সম্ভব হবে না, কথাটা মনে রাখবেন। এবং একইভাবে এখানে অথবা এই জায়গায় একটা বিন্দু দিয়ে বলবে যে এইচ দিয়ে বললো এখানে উৎপাদন সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। তারপরে এখানে সম্ভব হলেও এখানে একটা ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী আলোচনা করবো। এখানেও একটা বিষয় আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা অবশ্যই আশা করি এই যে উৎপাদন সম্ভাবনার সূচি হতে উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করে এটা আশা করি পারবো। তবু যদি কারো সমস্যা থেকে থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই এই জিনিসটাকে আরও ক্লারিফাই করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এর পরবর্তী টপিকে যাচ্ছি, যেখানে আমাদেরকে বলা হচ্ছে কি সম উৎপাদন রেখা। আমরা এই টপিকটা নিয়েই শেষ করবো ইনশাআল্লাহ। সম উৎপাদন রেখা কি বা কাকে বলে, এখানে আমরা লিখেছি সম উৎপাদন রেখা কাকে বলে, এই জিনিসটা আমরা জানবো এবং সম উৎপাদন রেখাটার চিত্রটা আমরা দেখব কিভাবে কি হয়। সম উৎপাদন রেখা এটা কি সেটা যদি আমরা বুঝতে চাই, সেটার জন্য আমাদের একটু আগের এই ক্লাসের প্রথম দিকে একটু যেতে হবে। আমরা যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি বলছিলাম, সেখানে বলছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা বলছিলাম 3টা, কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। ওখানে যে আমরা বলেছিলাম কিভাবে উৎপাদন করা হবে, মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় সমস্যা যেটা ছিল কিভাবে বা কি উপায়ে উৎপাদন করা হবে, ঠিক এই সেটাই থেকে আমরা বলেছিলাম কিভাবে উৎপাদন করা হবে। এটা বোঝার জন্য আমরা বলেছিলাম আমাদের উৎপাদন কৌশল আছে পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে শ্রমনিবিড়, আরটা হচ্ছে পুঁজিনিবিড়। দেখেন আমি ওই সময় বলেছিলাম আমরা যদি মনে করেন একটা জায়গার মধ্যে উৎপাদন করি, ধরেন এই জমিটার মধ্যে দিকে আমি উৎপাদন করি, মনে করেন আমি যদি ধান উৎপাদন করি, ধরেন আমি এখানে ধান উৎপাদন করব। এই ধান উৎপাদন করার জন্য আমি মনে করেন শ্রমের নিয়োগ করলাম। দুটো জায়গা বলে একটু বোঝার জন্য আমরা বলেছিলাম, ওখানে মনে আছে কিনা দেখেন একটু, আমরা বলেছিলাম সেখানে একজন আলামিন আর একজন হচ্ছে কি নাহিম, দুজনের কথা বলেছিলাম। তো এখানে মনে করেন এখানে উৎপাদন করতেছে আলামিন সাহেব, আর এখানে উৎপাদন করতেছে নাইম সাহেব। এটা আমি আলোচনা করেছি, একটু ভালো করে খেয়াল করেন আবার। তো এখানে যদি আলামিনকে বলেছিলাম তিনি একটা বড়লোক মানুষ, ধনী মানুষ, আর উনি হচ্ছে একজন গরিব মানুষ। তো উনি আলামিন সাহেব ধনী হওয়ার কারণে তিনি কি করবে, ধনী হওয়ার কারণে তিনি অধিক পুঁজি দিবেন, তিনি পুঁজি বেশি দিবেন কিন্তু শ্রম কম দিবেন, পুঁজি বেশি দিবেন। আর নাইম সাহেব কি করবেন, নাইম সাহেব যেটা করবে সেটা হচ্ছে কি তিনি শ্রম বেশি দিবেন, পুঁজি কম দিবেন। তাহলে হচ্ছে কি আলামিন যেটা উৎপাদন করবে সেটা বলছিলাম পুঁজিনিবিড় উৎপাদন কৌশল, আর নাইম যেটা করবে সেটাকে বলছিলাম শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আশা করি মনে আছে। তো এখান থেকে আমাদের মূলত এই যে কীভাবে এটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাবো, যেখানে বলা হবে যে সম উৎপাদন রেখার বিষয়টি। তাহলে আসেন, এই যে এটা কিন্তু জমির পরিমাপ একই জায়গা, ধরেন আপনি একদম পাশাপাশি জায়গা এবং এগুলো দুটোটার উর্বর শক্তি সবগুলো একই। এখানে যদি উৎপাদন করে উনি শ্রম বেশি দিল, আলামিন সাহেব পুঁজি বেশি দিল শ্রম কম দিয়ে, যতটুকু উৎপাদন করবে, ধরেন তিনি পুঁজি বেশি দিয়ে শ্রম কম দিয়ে 10 মণ ধান উৎপাদন করলো, এখানে 10 মণ। নাইম সাহেবও একইভাবে, উনিও তো শ্রম দিছে, পুঁজি দিছে, ব্যাপার হচ্ছে উনি পুঁজিটা কম দিছে, শ্রমটা বেশি দিছে। এই শ্রম বেশি পুঁজি কম দিয়েও তিনি একইভাবে 10 মণ ধান উৎপাদন করবেন। অর্থাৎ একই জমির মধ্যে শ্রম বেশি দেন আর পুঁজি বেশি দেন, উৎপাদন কিন্তু সমান হবে। এক্ষেত্রেও 10 মণ উৎপাদন, এখানেও ধানের উৎপাদন হচ্ছে কি 10 মণ। এটাকে বলা হয় সম উৎপাদন। মানে আপনি উৎপাদন কৌশলের পরিবর্তন যেমন হোক না কেন হয়, এটা কৌশল শ্রমনিবিড় হোক আর পুঁজিনিবিড় হোক, যেই নিবিড় হোক না কেন, অবশ্যই উৎপাদনের পরিমাণ থাকবে কি সমান। এটাকে বলা হয় সম উৎপাদন। তাহলে এখানে সম উৎপাদন রেখা, এখানে আমরা একটা রেখা আঁকবো, বলা হচ্ছে সম উৎপাদন রেখা। এই রেখাটা হচ্ছে এমন একটি রেখা যেখানে আপনার উৎপাদন কি থাকবে, সমান থাকবে। সেখানে আপনি পুঁজি বেশি দেন আর শ্রম কম দেন। তাহলে এখানে বলা আছে, দেখেন সম উৎপাদন রেখা হলো এমন একটি রেখা, এটা এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে সমপরিমাণ উৎপাদন নির্দেশ করে। তাহলে এখানে বলা হচ্ছে এখানে যতগুলো মানে এমন একটা রেখা আঁকবো যেখানে যার প্রত্যেকটা বিন্দুতে দুটি উপকরণের
বিভিন্ন সংমিশ্রণের সমপরিমাণ উৎপাদন নির্দেশ করবে। তো এবার আসেন, ধরেন আমি বললাম এই যে আলামিন সাহেবের ব্যাপারটা যদি আমরা বলি, তিনি তো পুঁজি বেশি দিবে। ধরেন তিনি এতটুকু পরিমাণ পুঁজি দিলেন, এতটুকু পরিমাণ পুঁজি দিলেন মানে এতটুকু, আর শ্রম দিচ্ছেন কম, তো শ্রম দিচ্ছে মনে করেন এতটুকু। তাহলে তিনি পুঁজি বেশি দিলেন, শ্রম কম দিলেন, তো তখন মনে করি 10 মণ ধান উৎপাদন করতেছে, 10 মণ ধান উৎপাদন করতেছে। আবার একইভাবে আমরা যদি বলি যে কি আলামিন সাহেব, নাইম সাহেব, তো তিনি তো কি বেশি দিছে, শ্রম বেশি দিছে, তিনি দিছেন বেশি শ্রম আর পুঁজি দিছেন কম। এবার আসেন, তাহলে আলামিন সাহেব পুঁজি বেশি দিলেন, শ্রম কম দিয়ে 10 মণ ধান উৎপাদন করেছে। আবার নাইম সাহেব শ্রম বেশি দিয়ে পুঁজি কম দিয়েও 10 মণ ধানই উৎপাদন করেছে। তখন এই যে আমরা এখানে একটা রেখা পাবো, সেটা হচ্ছে এইভাবে, এই যে রেখাটা, এটাকে বলা হচ্ছে কি আইসোকোয়ান কার্ভ বা হচ্ছে কি আইফি রেখা। আইসোকোয়ান কার্ভ, আইসো রেখা বা হচ্ছে কি আইফি রেখা। আইসো প্রোডাক্ট কার্ভ বলা হয়। সম উৎপাদন রেখাকে আইসোকোয়ান কার্ভ বা আইসো প্রোডাক্ট কার্ভ, সম উৎপাদন রেখা দুইটি বলে। তাহলে এখানে আপনি উৎপাদন দেখেন যেখানেই করেন পুঁজি বেশি দেন, এখানে দেখেন আমরা এতটুকু পরিমাণ পুঁজি দিয়েছি, শ্রম দিয়েছি এতটুকু, তাহলে এখানে পুঁজি বেশি দিয়েছি, শ্রম কম দিয়েছি, এজন্য এটাকে বলা হবে যে পুঁজি নিবিড়। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে কি পুঁজি দেওয়া হয়েছে বেশি, শ্রম দেওয়া হয়েছে কম, তাহলে এটা হচ্ছে কি এখানে শ্রম দেওয়া হয়েছে বেশি, পুঁজি দেওয়া হয়েছে কম, এটা হবে যে কি শ্রমনিবিড়। তাহলে উৎপাদন কৌশল যেমনই হোক, উৎপাদনের পরিমাণ কিন্তু হচ্ছে কি সমান, এটাকে বলা হয় সম উৎপাদন রেখা বা আইসো প্রোডাক্ট কার্ভ। আশা করি বুঝছে। এর জন্য বলা হচ্ছে সম উৎপাদন রেখা হলো এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে, এই বিন্দু বলেন এই বিন্দু বলেন, প্রতিটি বিন্দুতে দুটি উপকরণ, এই যে একটা পুঁজি আরটা হচ্ছে কি শ্রম, দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে, এই যে এখানে একটা সংমিশ্রণ হয়েছে, এখানে একটা সংমিশ্রণ হয়েছে, ধরলাম এটা ধরলাম এ, এটা ধরলাম বি, যেটা দুই সমস্যা নেই, সংমিশ্রণের মাধ্যমে সমপরিমাণ উৎপাদন প্রকাশ করে তাকে বলা হচ্ছে কি সম উৎপাদন রেখা। আশা করি বুঝতে পারছি আমরা সম উৎপাদন রেখাটা কি এবং এই চিত্রটা আমরা আঁকতে পারবো আশা করি। তা আমরা আজকের পার্টে আলোচনা করেছি আপনাদের জন্য 3টা জিনিস, মৌলিক অর্থনৈতিক সমস্যা কি এবং কাকে বলে, কয়টি মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টি ও কি কি, এগুলো সম্পর্কে জেনেছি। উৎপাদন সম্ভাবনা রেখা কি বা কাকে বলে এবং উৎপাদন সম্ভাবনা রেখার সূচি থেকে কীভাবে আঁকতে হবে সেটা দেখেছি। আর সর্বশেষ আমরা দেখেছি সম উৎপাদন রেখা বা সম উৎপাদন রেখা কাকে বলে, সম উৎপাদন রেখার বিষয়টা আমরা একটু বুঝলাম এবং বুঝে সেটাকে ক্লারিফাই করলাম একটা চিত্রের মাধ্যমে। আশা করি আমরা আজকের এই টপিকের সমস্ত আলোচনাগুলো বুঝেছি। তারপরে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন। আর সবাই পাশে থাকবেন, শেয়ার করবেন এবং হচ্ছে কি অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।